আসসালামু আলাইকুম। নবম অধ্যায়ের জ্ঞানমূলক যে প্রশ্নসমূহ থাকে সেই জ্ঞানমূলক প্রশ্নসমূহের সমাধান পর্বে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। এই পর্বে আমরা এই অধ্যায়ের যে কয়ের জন্য যে প্রশ্নগুলো আসে সেই প্রশ্নগুলো বা একদমই সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো থাকে সেই প্রশ্নগুলো নিয়ে আমরা কথা বলবো। তো তাহলে চলো আমরা শুরু করি। আচ্ছা, তো দেখো আমাদের ফার্স্ট কোশ্চেন কি বলতেছে যে অম্ল কাকে বলে। অম্ল কাকে বলে? সো এটা অম্ল বা অ্যাসিড, অম্ল কিন্তু একটা বাংলা হলো অ্যাসিড। তো সংজ্ঞা কি বলতে পারি? যেসব যৌগ জলীয় দ্রবণে H+ আয়ন, অর্থাৎ অ্যাসিড আমি তাদেরকেই বলবো যারা জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন বা এটাকে তোমরা অনেক সময় প্রোটনও বলতে পারো। হাইড্রোজেন আয়ন বলতে প্রোটন কি বোঝানো হয়? জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন বা প্রোটন দান করতে পারে তাদেরকে কি বলে? অম্ল বলে। ব্যাস, আচ্ছা গেল এটা। নেক্সট কোশ্চেন, অম্লীয় মূলক কাকে বলে? দেখো অম্লীয় মূলক কাকে বলে? যে কোনো অ্যাসিড থেকে এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু অপসারণের পর যে ঋণাত্মক আয়ন অবশিষ্ট থাকে তাকে অম্লীয় মূলক বলে। তো একটা एग्जांपल দিলে একটু ভালো বুঝতে পারবা। যেরকম দেখো HCl, আমরা একটা অ্যাসিড লিখলাম HCl, তাহলে HCl থেকে যদি তুমি হাইড্রোজেন আয়নটা সরাই ফেলো তাহলে বাকি কি থাকবে? Cl মূলক থাকবে না? তাহলে এই Cl মূলকটাকে আমরা একটা অম্লীয় মূলক বলতে পারবো। যে কোনো অ্যাসিড থেকে হাইড্রোজেন আয়ন অপসারণ করার পর যে ঋণাত্মক মূলক অবশিষ্ট থাকে সেই ঋণাত্মক মূলককে কি বলা হয়? অম্লীয় মূলক বলা হয়। আবার দেখো সালফিউরিক অ্যাসিড H2SO4, সালফিউরিক অ্যাসিড H2SO4, এই সালফিউরিক অ্যাসিড থেকে দুইটা হাইড্রোজেন বাদ দাও, সালফিউরিক অ্যাসিড থেকে দুইটা হাইড্রোজেন বাদ দাও, তাহলে বাকি কি থাকতেছে? সালফেট মূলক SO4 2-, সালফেট মূলক SO4 2-। তাহলে এই যে সালফেট মূলকটা এখানে অবশিষ্ট থাকতেছে, এখানে ক্লোরাইড মূলকটা অবশিষ্ট থাকতেছে, এদেরকে কি বলা যাবে? এদেরকে বলা যাবে ঋণাত্মক মূলক। এদেরকে বলা যাবে ঋণাত্মক মূলক। আচ্ছা, বা এই ঋণাত্মক মূলকটাকে আমরা কি বলতে পারবো? অম্লীয় মূলক। মানে যে ঋণাত্মক মূলক অবশিষ্ট থাকবে সেই ঋণাত্মক মূলককে বলা যাবে অম্লীয় মূলক। তো আশা করছি পার্টও ক্লিয়ার হয়েছে। আচ্ছা, এবার আসো সবল অ্যাসিড কাকে বলে। কি বলছে দেখো, যেসব অ্যাসিড জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে মানে 100% বিয়োজিত হয় তাদেরকে সবল অ্যাসিড বলে। অর্থাৎ আমরা জানি যে বিয়োজন মাত্রার উপর অ্যাসিডকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে দুর্বল অ্যাসিড, একটা হচ্ছে সবল অ্যাসিড। সবল অ্যাসিড তারাই হবে যারা একদম 100%, দ্যাট মিন্স তুমি যদি 100টি অণু দ্রবীভূত করো, ওই 100টি অণুই ভেঙে হাইড্রোজেন আয়ন এবং একটা ঋণাত্মক আয়ন তৈরি করবে। তাহলে এরকম যারা 100% বিয়োজিত হয় এদেরকে কি বলা হয়? এদেরকে বলা হয় সবল অ্যাসিড। আচ্ছা, মৃদু বা দুর্বল অ্যাসিড কাকে বলে? দেখো যে সকল অ্যাসিড জলীয় দ্রবণে আংশিক বিয়োজিত হয়। আংশিক বলতে কি? আংশিক বলতে বোঝানো হয় যে ফর এক্সাম্পল তুমি যদি তার 1000টা অণু পানিতে দ্রবীভূত করো মাত্র 4টা বিয়োজিত হয়, বা 100টা করলে 10টা বিয়োজিত হয়। এরকম মানে কম্পেয়ার যদি সবল অ্যাসিডের সাথে কম্পেয়ার করি তাহলে সেই তুলনায় অনেক কম বিয়োজিত হয় যারা, তাদেরকে কি বলা হবে? মৃদু অ্যাসিড বলা হবে। আমাদের পরবর্তী প্রশ্ন দেখো, ক্ষার কি? আচ্ছা, তা বলতেছে দেখো ধাতু বা ধাতুর মতো ক্রিয়াশীল যৌগমূলকের হাইড্রোক্সাইড যৌগ মানে কি OH মূলক বা যা পানিতে দ্রবীভূত হয় তাদেরকে ক্ষার বলে। সো দেখো এই কথার মধ্যে কিন্তু দুটো শর্ত তোমাকে দিয়ে দিয়েছে। প্রথম শর্ত হচ্ছে ধাতু হতে হবে বা ধাতুর মতো ক্রিয়াশীল, দ্যাট মিন্স কি অ্যামোনিয়াম মূলক বা ফসফোনিয়াম মূলক, এরকম যারা পজিটিভ তাদের কথা বোঝাতে যাচ্ছে। এই ধাতু বা ধাতুর মতো ক্রিয়াশীল যৌগ কি লাগবে? আমার হাইড্রোক্সাইড মূলক লাগবে, সেকেন্ড শর্ত। 3 নম্বর শর্ত, এইটা আবার কি হতে হবে? পানিতে দ্রবীভূত হতে হবে। সো যারা এই তিনটা শর্তই ফিল আপ করতে পারবে এদেরকে আমরা কি বলবো? এদেরকে আমরা ক্ষার বলতে পারবো। ওকে, সো গেল এটা। নেক্সট কোশ্চেন হচ্ছে ক্ষারক কাকে বলে। দেখো আমরা যেহেতু উপরে ক্ষারের সংজ্ঞা দিয়েছি, এখানে ক্ষারের সাথে অনেক কিছু মিল আছে। কি বলতেছে? তো প্রথম শর্ত হচ্ছে ধাতু বা ধাতুর মতো ক্রিয়াশীল হতে হবে। সো এখানে ধর ক্যালসিয়াম 2+ হতে পারে, সোডিয়াম প্লাস হতে পারে, এদের কথা বোঝাতে যাচ্ছে আর কি। এরা ক্রিয়াশীল যৌগমূলকের অক্সাইড, অক্সাইড বলতে দেখো অক্সিজেন 2- এবং হাইড্রোক্সাইড OH-। আচ্ছা, যা অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে তাদেরকে ক্ষারক বলে। তো সহজ হিসাবটা একটু বুঝাই দেই যে ক্ষার এবং ক্ষারকের মধ্যে মূল পার্থক্য কোথায়। ক্ষার হতে হলে তার যে তিনটা শর্ত বললাম, যে ধাতু বা ধাতুর মতো ক্রিয়াশীল হতে হবে, হাইড্রোক্সিল মূলক থাকতে হবে, পানিতে দ্রবীভূত হতে হবে। সো তিনটা শর্ত যাদের মধ্যে থাকবে তাদেরকে আমরা বলবো ক্ষার। এবার আসো ক্ষারক হওয়ার জন্য শর্ত কয়টা? ক্ষারক হওয়ার জন্য শর্ত 2টা। যদি আমি সেই আগের বারের সাথে কম্পেয়ার করি, প্রথম শর্ত হচ্ছে যে ধাতু বা ধাতুর মতো ক্রিয়াশীল হতে হবে, এটা কনফার্ম, এটা আগেরটা এটা সেম। কিন্তু এই যে বললাম যে অক্সাইড বা হাইড্রোক্সাইড, এবং দেখো এবং আমরা আগেরবার বলছিলাম কি পানিতে দ্রবীভূত হতে হবে। সো পানিতে দ্রবীভূত যদি না হয় কোনো কারণে, তার মধ্যে ধরো হাইড্রোক্সাইড আছে সে পানিতে দ্রবীভূত হচ্ছে না, তখন তাকে আমরা কিন্তু আর ক্ষার বলবো না, তখন তাকে আমরা ক্ষারক বলবো। অথবা অক্সাইড
অক্সাইড থাকলেও কিন্তু দেখো, অক্সাইড থাকলেও তাকে কিন্তু কি বলা যাবে না, ক্ষার বলা যাবে না, তাকে আমরা ক্ষারক বলবো। সো ক্ষার হওয়ার যে শর্ত, সেই শর্ত তিনটার মধ্যে যে কোনো দুইটা শর্ত যদি কেউ মানে তাকে আমরা ক্ষারক বলবো, আর তিনটা শর্ত যদি মানে তখন তাকে আমরা ক্ষার বলবো। আর সবারই একটা জিনিস কমন, দেখো যে তুমি ক্ষারের কথা বলো বা ক্ষারকের কথা বলো, এরা বিক্রিয়া করে কি উৎপন্ন করতে পারে, লবণ এবং পানি উৎপন্ন করতে পারে। এরা বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন করতে পারে। আচ্ছা, গেল এটা। এবারে দেখো নেক্সট কোশ্চেন, যে কি বলছে যে ত্বকের পিএইচ মানের আদর্শ সীমা কত? আদর্শ সীমা হলো 4.8 থেকে 5.5, 4.8 থেকে 5.5। আচ্ছা, গেল এটা। তো যাচ্ছি আমরা নেক্সট প্রশ্নে, পিএইচ কি? তো এই দেখো, এই প্রশ্নটা কিন্তু অনেকবার বোর্ডে আসছে। বলতেছে কোন দ্রবণের পিএইচ হলো ওই দ্রবণে উপস্থিত হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার ঋণাত্মক লগারিদম। হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার ঋণাত্মক লগারিদম, ঠিক আছে। সো কোন দ্রবণের পিএইচ হলো ওই দ্রবণের উপস্থিত হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার ঋণাত্মক লগারিদম। দ্যাট মিন্স সূত্রটা কি দাঁড়াবে? সূত্র দাঁড়াবে এরকম যে পিএইচ ইজ ইকুয়ালস টু মাইনাস লগ এইচ প্লাস। তাহলে এইচ প্লাস দ্বারা বোঝানো হচ্ছে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা, আর ঋণাত্মক লগারিদম মানে কি, মাইনাস লগ। তো এটা এই সংজ্ঞাকে আমরা কি বলতে পারবো? এই সংজ্ঞাকে আমরা পিএইচ হিসেবে চিহ্নিত করতে পারবো। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখো, ইউনিভার্সাল ইন্ডিকেটর কাকে বলে? তো কি বলা যায় দেখো, বিভিন্ন অ্যাসিড ক্ষার নির্দেশকের মিশ্রণকে ইউনিভার্সাল ইন্ডিকেটর বা ইউনিভার্সাল নির্দেশক বলে। মানে অ্যাসিড ক্ষার যে আমরা নির্ণয় করব, সেই নির্দেশকের মিশ্রণকে আমরা কি বলতে পারবো? ইউনিভার্সাল নির্দেশক আমরা বলতে পারবো। আচ্ছা, দেন যাচ্ছে পরবর্তী অংশে 10 নাম্বার। কি বলতেছে যে পিএইচ এর আভিধানিক অর্থ কি? তাহলে পিএইচ এর আভিধানিক অর্থ হাইড্রোজেন আয়নের ক্ষমতা, মানে তার কাছে কতগুলো হাইড্রোজেন আয়ন রয়েছে, হাইড্রোজেন আয়নের ক্ষমতাকে আমরা পিএইচ বলতে পারি। নেক্সট কোশ্চেন যাচ্ছি, অ্যান্টাসিড কি? দেখো কি বলতেছে যে অ্যান্টাসিড হলো ক্ষার জাতীয় পদার্থ, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড ও অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের মিশ্রণ, যা পাকস্থলীতে অতিরিক্ত অম্লকে প্রশমিত করতে পারে। মানে সহজ হিসাব বলি যে অ্যান্টাসিড ট্যাবলেট হচ্ছে একটা ক্ষার জাতীয় পদার্থ। এখন ক্ষার জাতীয় পদার্থ কেন? অ্যান্টাসিড ট্যাবলেট আমরা তখনই খাই যখন আমাদের পেটের মধ্যে অ্যাসিডিটি বেড়ে যায়। অ্যাসিডিটি বেড়ে যাওয়ার কথা হচ্ছে পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিড যে নিঃসৃত হয়, এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের পরিমাণটা বেড়ে যাওয়া। এখন দেখো, যেহেতু অ্যাসিড বেড়ে যাচ্ছে, সো অ্যাসিডকে প্রশমিত করতে হলে তো ক্ষার বা ক্ষার জাতীয় ধর্মের, মানে ক্ষার জাতীয় পদার্থের প্রয়োজন হবে। সেই জন্য আমরা এই অ্যান্টাসিড ট্যাবলেট গ্রহণ করি, যেটা কিনা একটা ক্ষারীয় উপাদান দিয়ে তৈরি, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এবং অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড দিয়ে তৈরি। আচ্ছা, নেক্সট প্রশ্ন দেখো, প্রশমন বিক্রিয়া কাকে বলে? অ্যাসিড এবং ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন হওয়ার বিক্রিয়াকে প্রশমন বিক্রিয়া বলে। তো এটা তুমি চাইলে আরো সহজ করে বলতে পারো, যে বিক্রিয়ায় অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে লবণ ও পানি তৈরি করে তাকে প্রশমন বিক্রিয়া বলে। আচ্ছা, গেল এটা। এর পরবর্তী কোশ্চেন, যে অ্যাসিড বৃষ্টি কাকে বলে? আচ্ছা, বৃষ্টির পানির পিএইচ এর মান কমে 4 বা তার থেকেও যদি কম হয়ে যায়, সেই বৃষ্টিকে অ্যাসিড বৃষ্টি বলে। অর্থাৎ আমরা জানি যে নরমাল যে বৃষ্টির পানি, সেই নরমাল বৃষ্টির পানিতে দুর্বল একটা অ্যাসিড থাকে, যার নাম হচ্ছে কার্বনিক অ্যাসিড, অল্প পরিমাণে থাকে। সো নরমাল বৃষ্টির পানির পিএইচ এর মান কিন্তু অ্যারাউন্ড 6 এর কাছাকাছি বা 6 থেকেও অনেক সময় উপরে থাকে। যেহেতু বললাম যে দুর্বল একটা অ্যাসিড সেখানে দ্রবীভূত থাকতেছে। কিন্তু যদি কোনো জায়গায় শিল্প কারখানা থাকে, সেখানে তো বাতাসে অবশ্যই ক্ষতিকর গ্যাস, সালফার ডাইঅক্সাইড, তারপরে নাইট্রোজেন ডাইঅক্সাইড, এই সকল গ্যাস সমূহ ওই অঞ্চলে ঘুরে বেড়াবে। তো যখন সেখান থেকে বৃষ্টি হবে, তখন তো এটা তো দুর্বল অ্যাসিড, বিধায় খুব বেশি একটা ইম্প্যাক্ট রাখছে না। কিন্তু যদি সেই বৃষ্টির পানির মধ্যে সালফিউরিক অ্যাসিড থাকে অথবা নাইট্রিক অ্যাসিডের মতো শক্তিশালী অ্যাসিডগুলো থাকে, তখন পিএইচ এর মান আরো কমবে। তো কমে যদি পিএইচ এর মান 4, মানে আমরা তো জানি যে 7 হচ্ছে নিউট্রাল পয়েন্ট, 7 থেকে কমে কমে কোথায় চলে আসে? 4 এ চলে আসে। অথবা যদি 4 থেকেও কম হয়ে যায়, আমরা সেই বৃষ্টিকে কি বলবো, বা সেই বৃষ্টির পানিকে অ্যাসিড বৃষ্টি বলবো। সো সংজ্ঞা হিসেবে এটাই বলা হয়েছে এখানে। আচ্ছা, দেখো পরবর্তী প্রশ্ন, ক্ষার পানি কাকে বলে? কি বলছে যে পানিতে ধাতু হিসেবে ক্যালসিয়াম বা ম্যাগনেসিয়াম আসতে পারে, অনেক সময় Fe আয়রনও চলে আসতে পারে। এই সকল ধাতুর কি লবণ? ক্লোরাইড লবণ, সালফেট লবণ, কার্বনেট লবণ, বাইকার্বনেট লবণ। সো দেখো, ধাতু হিসেবে কিন্তু ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম, বাট এদের লবণ যদি আমরা বলি, তাহলে ক্যালসিয়াম ক্লোরাইড, তারপরে হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট, ক্যালসিয়াম বাইকার্বনেট,
ম্যাগনেসিয়াম কার্বনেট ইত্যাদি লবণ যদি দ্রবীভূত থাকে উক্ত পানি সাবানের সাথে সহজে ফেনা উৎপন্ন করে না। মানে যদি আমরা ওই পানি দিয়ে জামা কাপড় বা কোনো কিছু পরিষ্কার করতে চাই তখন সাবান কি করতে পারবে না, সেখানে ফেনা উৎপাদন করতে পারবে না। এই ধরনের পানিকে খর পানি বলে, এই ধরনের পানিকে খর পানি বলে। সো মোট কথা হচ্ছে এইটা যে পানিতে যদি যে লবণগুলোর কথা বললো ক্যালসিয়াম, ম্যাগনেসিয়ামের ক্লোরাইড, সালফেট, কার্বনেট, বাইকার্বনেট, এই লবণগুলো যদি দ্রবীভূত থাকে তখন সাবান ফেনা উৎপন্ন করতে পারে না এবং আমরা সেই পানিকে খর পানি বলি। আচ্ছা, আমাদের এখনকার কোশ্চেন দেখো, স্থায়ী খর পানি কাকে বলে? স্থায়ী খর পানি কাকে বলে? আচ্ছা, সো এবার একটু চেঞ্জ হবে। দেখো এবার ধাতু হিসেবে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন এই সকল ধাতুর যদি ক্লোরাইড অথবা সালফেট লবণ যদি দ্রবীভূত থাকে, যে খরতা সৃষ্টি হয় তাকে স্থায়ী খর পানি বলে। অর্থাৎ ধাতু হিসেবে আমরা ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়ামকে বিবেচনা করতেছি, আর অধাতব আয়ন হিসেবে আমরা বিবেচনা করতেছি ক্লোরাইড এবং সালফেট। সো এই যে লবণ ক্যালসিয়াম সালফেট বা ম্যাগনেসিয়াম ক্লোরাইড বা আয়রন সালফেট, এই লবণগুলো যখন পানিতে দ্রবীভূত থাকে তখন যে খরতা সৃষ্টি হয় সেটাকে বলা হয় স্থায়ী খরতা। আচ্ছা, এরপরে দেখো সিওডি কি? তো সিওডি বলতে বোঝানো হয় কেমিক্যাল, সিওডি এর ফুল ফর্ম এখানে দেওয়া আছে, দেখো কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। আচ্ছা, এটা হচ্ছে ফুল ফর্ম। এবার আসলে জিনিসটা আসলে কি বোঝায়? বোঝাচ্ছে যে 1 লিটার পানিতে উপস্থিত জৈব ও অজৈব দূষককে রাসায়নিক পদার্থ দ্বারা ভাঙতে যেই পরিমাণ অক্সিজেন প্রয়োজন হয় তাকে উক্ত পানির সিওডি বলে, উক্ত পানির সিওডি বলে। তাহলে আমরা কি বলতে পারবো যে 1 লিটার, খেয়াল করো, আমরা বলতে পারবো যে 1 লিটার পানিতে উপস্থিত জৈব ও অজৈব দূষককে, মানে কি ওই পানির মধ্যে যে কেমিক্যাল দূষক এবং আমাদের বায়োডিগ্রেডেবল বা জৈব দূষক, জৈব দূষক বলতে বোঝানো হয় ভাত, তারপরে মাছ, যেগুলো জীবিত বা যেগুলো কোনো প্রাণ থেকে সৃষ্টি হয়েছে এরকম দূষককে আচ্ছা রাসায়নিক পদার্থ দ্বারা ভাঙতে, এই রাসায়নিক পদার্থ দ্বারা ভাঙতে বলতে বোঝাচ্ছে ব্যাকটেরিয়া এগুলোকে কি করবে, আস্তে আস্তে ভেঙে ফেলবে, এতে করে যেই পরিমাণ অক্সিজেন প্রয়োজন হয় তাকে ওই পানির সিওডি বলে। আর একটু সহজ করে দেই, আমরা পানিতে যে ময়লা আবর্জনাগুলো ফেলি এদের মধ্যে কিছু হচ্ছে জৈব, কিছু হচ্ছে অজৈব, বাট জৈবের পরিমাণটাই খুব বেশি। ভাত, মাছ, মাংস, কোন একটা মরা জীবজন্তু সেগুলো ফেলে দেয় পানিতে, এগুলো সবই জৈব। আর অজৈবের মধ্যে হচ্ছে জাস্ট কেমিক্যাল, যে ইন্ডাস্ট্রি থেকে যেগুলো বের হয় সেগুলো। এখন এই সকলগুলোকেই মানে এই সমস্ত ময়লা আবর্জনাকে কিন্তু ব্যাকটেরিয়া ভেঙে ফেলে। এই ময়লা আবর্জনাগুলোকে ভাঙতে ব্যাকটেরিয়ার তো খাদ্য লাগবে, ব্যাকটেরিয়া খাবার কি? অক্সিজেন। সো ব্যাকটেরিয়া যেই পরিমাণ অক্সিজেন গ্রহণ করবে সেটাকেই বলা হয় সিওডি, ফুল ফর্ম কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। আচ্ছা, তো এটা তো অলরেডি বলেই দিয়েছি সিওডি এর ফুল ফর্ম কি। সিওডি এর ফুল ফর্ম হচ্ছে কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। আচ্ছা, এরপরের কোশ্চেন দেখো, ফিটকিরির সংকেত লিখো। সো ফিটকিরির সংকেত কি? পটাশিয়াম সালফেট, অ্যালুমিনিয়াম সালফেট, 24 অণু পানি, এটা ফিটকিরির সংকেত। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, বিওডি কি? আচ্ছা, সো বিওডি তে আমরা বলতে পারি যে 1 লিটার পানিতে উপস্থিত পচনযোগ্য, আচ্ছা এটাকে আমি সহজে বলে দেই। ফার্স্ট অফ অল ফুল ফর্মটা ফোকাস করো, বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। তো এখানে বোঝানো হচ্ছে যে পানিতে যদি আমরা শুধুমাত্র পচনযোগ্য জৈব যারা আছে, জৈব পদার্থ যারা আছে এদেরকে যদি ফেলে দেই তখন ব্যাকটেরিয়ার যেই পরিমাণ অক্সিজেন লাগবে সেটাকে বলা হয় বিওডি। আচ্ছা, গেল এটা। সো আশা করি সেটাও বুঝছো। আমাদের সর্বশেষ কোশ্চেন এই সংক্ষিপ্ত মানে জ্ঞানমূলকের লাস্ট কোশ্চেন যেটা, যে ক্লোরিনেশন কি? কি বলতেছে দেখো, পানিতে প্রয়োজনীয় পরিমাণ ব্লিচিং পাউডার যোগ করলে উৎপন্ন ক্লোরিন জারিত করার মাধ্যমে জীবাণুকে ধ্বংস করে, জীবাণু ধ্বংস করার এই প্রক্রিয়াকে বলা হয় ক্লোরিনেশন। অর্থাৎ আমরা যে ব্লিচিং পাউডার ব্যবহার করি, ব্লিচিং পাউডারের মূল এজেন্টই কিন্তু ক্লোরিন, যে কিনা তোমার করতে পারে, মানে জীবাণুকে ধ্বংস করতে পারে। জায়মান অক্সিজেন, ক্লোরিন এরা জীবাণুকে ধ্বংস করতে পারে। তাহলে এই যে ব্লিচিং পাউডার যোগ করে উৎপন্ন ক্লোরিন জারিত করার মাধ্যমে জীবাণুকে ধ্বংস করা, অর্থাৎ জায়মান ক্লোরিন গিয়ে জীবাণুকে মেরে ফেলতে পারে। তাহলে এই যে ক্লোরিন দ্বারা যে আমরা জীবাণুকে ধ্বংস করতে পারি বা ক্লোরিন দ্বারা কি আমরা কোনো একটা কিছুকে পিউরিফাই করতে পারি, এই জিনিসটাকে বলা হয় ক্লোরিনেশন। সো এটাও আসতে পারে এক কথার জন্য, আশা করছি আসলে তোমরা এটার অ্যান্সার করতে পারবা। তো আমাদের সংক্ষিপ্ত আমাদের জ্ঞানমূলক প্রশ্নের যে পার্ট 20টা কোশ্চেন এখানে ছিল, ইম্পর্টেন্ট দেখে 20টা কোশ্চেনে আমরা তোমাদের জন্য লিপিবদ্ধ করে নিয়ে এসেছি। এই প্রশ্নগুলো পড়লে আশা করতেছি তোমাদের নবম অধ্যায় থেকে যে জ্ঞানমূলক প্রশ্নগুলো আসবে বা আসার মতো সেই সমস্তগুলোই কিন্তু তোমাদের কভার হয়ে যাবে এবং এক্সামে তোমরা এখান থেকে প্রশ্ন আসলে অনেক বেশি ভালো করতে পারবা। সো আজ এই পর্যন্তই, নতুন কোনো পর্বে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।